আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিউর রেডিও। বিউর রেডিও কর্তৃক আয়োজিত টিউশনের গল্পের ১৬তম পর্বে আমি সাথে আছি আরজে মুন এবং আমার সাথে আছে আমাদের আজকের অতিথি। বরাবরের মতোই একজন অতিথি থেকে থাকেন। তো আজকে আমাদের অতিথি হলেন সানন্দা মলাঙ্গি। আসসালামু আলাইকুম। Walaikum assalam. ওয়েলকাম টু আওয়ার শো। Thank you so much for welcoming me here. কেমন আছো তুমি? আমি খুব ভালো। তোমার কি খবর? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিয়ার লিসেনার্স, আপনারা আমাদের যে সুন্দর ওয়েব ব্যানারটি দেখতে পাচ্ছেন, এটি তৈরি করেছেন সানজিদা ঐশী এবং করে যাচ্ছেন শাহরিয়ার ফারদিন ভাইয়া। আপনারা আমাদেরকে সরাসরি বিউর রেডিও ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং আপনারা যদি আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে চান বা জানতে চান আমাদের সম্পর্কে, তাহলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি থেকে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.biuradio.org। এবং আরো একটি কথা আমি আপনাদের জানাতে যাচ্ছি যে কোনো কারণে যদি আপনারা আমাদের শোটি মিস করে থাকেন, তাহলে পরবর্তীতে ইউটিউব থেকে এটি আপনারা দেখে নিতে পারেন। এবং একটা কথা আমি বলতে চাই যে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, তাহলে খুব সহজেই প্লে স্টোর থেকে আমাদের বিউ রেডিও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, যার মাধ্যমে আপনি ২৪ ঘন্টা ৭ দিনই আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। এবং অ্যাপেল ইউজার হলে আইফোন ইউজার হলে অ্যাপেল স্টোর থেকে আমাদের অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা চলে আসবো আমাদের আড্ডায়। সানন্দা, হ্যাঁ, আমি আজকে তুমি জানো যে টিউশনের আড্ডায় আমরা বরাবরই টিউশনকে ঘিরে একটা আড্ডা তৈরি করে থাকি বা আমাদের বিভিন্ন গল্প তৈরি করে থাকি। তো তোমার থেকে আজকে আমরা এই সম্পর্কে জানবো। অবশ্যই I would love to share my stories about my tuitions and all that. ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সব কাজের পিছনেই কোনো না কোনো কারণ থাকে বা একটা উদ্দেশ্য থাকে। তো আমি প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো যে টিউশনির পেছনে তোমার উদ্দেশ্য কি? টিউশনিতে ঢোকার আমি বলবো যে দুই ধরনের উদ্দেশ্য মেনলি থাকে। কেউ এটাকে প্রফেশনালি নেয়, আবার কেউ হয়তো শখের বশে আসে। আমারটা মাঝামাঝি, যে কিছুটা চেয়েছিলাম প্রফেশনালিও করতে, আবার কিছুটা শখও ছিল যে সবাই করছে দেখে দেখে নিজে একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম। সো আমি বলবো হ্যাঁ, এটাই ছিল টিউশনে আসার উদ্দেশ্য, যে নিজেকে একটু ডেভেলপ করা বা নিজের মুখের বাচকতা আনা, বা সবার সাথে একটা ইন্টারাকশন ভালো হবে, তাই ভেবেই মূলত টিউশন নিতে আসা প্রথম। হুম, ধন্যবাদ। তো আমি আরেকটু জানতে চাচ্ছি যে আমি মনে করি যে আমাদের জীবনে যা কিছু প্রথম তা হচ্ছে আমাদের আছে সবসময় অনেক কিছু মেমোরেবল বা অনেক ভালো মনে থাকে। তো তোমার কি মনে হয় যে তুমি যে প্রথম যে টিউশনি করতে গেছো, তো সেটা নিশ্চয়ই আমার মনে হয় তোমার কাছে নিশ্চয়ই অনেক মেমোরেবল। তো তুমি আমাদের সাথে এটা একটু শেয়ার করো। আমি বলবো হ্যাঁ, যার জীবনে প্রথম টিউশনই আসলে খুবই মেমোরেবল হয়, কারণ অ্যাজ আ টিচার প্রথমবার নিজেকে তুলে ধরা সবার সামনে, আম, তো খুবই মেমোরেবল। এবং আমার যে প্রথম স্টুডেন্ট ছিল সে ক্লাস 4 এর খুবই ছোট একটা বাচ্চা। আমি বলবো যে হ্যাঁ, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং খুবই মেমোরেবল। কিন্তু অল্প সময় ওকে পড়িয়েছি, তাও যতটুকু আছে খুবই মজার। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। তোমার এটা হচ্ছে প্রথম দিন। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, যেহেতু তোমার একটু প্রথম টিউশনই ছিল, তো সেহেতু এটাকে ঘিরে নিশ্চয়ই তোমার হচ্ছে একটু উদ্বিগ্নতা কাজ করছিল বা একটু ভয় ভয় কাজ করছিল, প্রথমবার পড়াতে যাচ্ছ। তো সেই ফিলটা কেমন ছিল আসলে তোমার? অ্যাকচুয়ালি টিউশনটা যে করব সেটা নিজেও প্রথমে ভাবিনি। জাস্ট বন্ধু বান্ধব ক্লাসমেটরা ফার্স্ট ইয়ারে থেকে সবাই করছে, তো আমি ভাবলাম ঠিক আছে, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। আমি তো আমার ফ্রেন্ডকে বলেছি যে আমাকে টিউশনি দিয়ে আমি একটু করাই, দেখি কেমন কি অবস্থা। তো একদিন হঠাৎ করে ফোন করলে একটা টিউশনি আছে, করবি কিনা? তো আমি ভাবলাম যে ওকে, আমি তো প্রিপেয়ার্ড না, আচ্ছা যাই চল। তো একটু নার্ভাস ছিলাম,
তারপরে গেলাম, গার্জিয়ানের সাথে কথা হলো। মানে আমার স্টুডেন্টের থেকে মনে হয় আমি বেশি নার্ভাস ছিলাম যে আমি ওকে পড়াচ্ছি, ও নতুন টিচার পাচ্ছে, সেটা ওর চেয়ে বেশি মনে হয় আমার বেশি একটা নার্ভাসনেস কাজ করছিল যে আমি একটা স্টুডেন্ট ফার্স্ট টাইমের জন্য পড়াতে যাচ্ছি। সো ইয়া, আই ওয়াজ বিট নার্ভাস, বাট এরপরে আর ওই নার্ভাসনেসটা কাজ করেনি, কাজ আই ওয়াজ কোয়াইট হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট। হ্যাঁ, বুঝতে পারলাম যে তুমি একটু সাহসী টাইপের, তোমার বেশি একটা ভয় করে নাই। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে একটু হলেও সে নার্ভাস ফিল করে, বাট এই ক্ষেত্রে তুমি পারফেক্ট, ভেরি গুড। তো আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই বা আমাদের হচ্ছে সমাজে সবাই মনে করে যে আর্থিক অনটন থেকে আসলে স্টুডেন্টরা টিউশনি করে থাকে, কারণ স্টুডেন্ট লাইফে হচ্ছে সবাই কম বেশি টিউশনি করে থাকে। তো আর্থিক অনটনের ব্যাপারটা এই দিকটায় তুমি কি মনে করো? আমি বলবো যে আর্থিক অনটন হ্যাঁ কিছুটা ক্ষেত্রে হলেও কাজ করে। যারা আমি বলবো একদমই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে, তাদের হয়তো অনেক সময় বড় শহরে গিয়ে পড়াশোনার খরচটা ওইভাবে ম্যানেজ করাটা পসিবল হয় না, সেক্ষেত্রে অনেকেই টিউশনের পথটাই বেছে নেয়। কারণ যদি বলি পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে আমাদের কিন্তু এক্সট্রা কিছু করার টাইম নেই, মানে আমরা যে একটা জব করব, পার্ট টাইম জব, সেই কাজটা করার আমাদের সুযোগ নেই। সো আমাদের টাকা পয়সা ইনকাম করতে গেলে একটাই ওয়ে, সেটা হচ্ছে টিউশনি, ইটস দ্য ইজিয়েস্ট ওয়ে। এন্ড আবার অনেকে আছে শখের বশবর্তী হয়ে করে, বা তার এক্সট্রা হাত খরচের জন্য। তারা হয়তো ওই তাদের হয়তো ওই আর্থিক টানাপোড়াটা থাকে না, কারণ তারা তো তাদের শখ পূরণের জন্যই ইনকাম করছে। সো আমি বলবো হ্যাঁ এটাই কিছুটা আছে, কিছুটা পজিটিভলি কিছুটা নেগেটিভলি দেখে এটাই ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে দেখা যায় সবসময় যে এক একজন আসলে এক এক উদ্দেশ্যে এসে থাকে। কেউ তার আর্থিক অনটনকে করতে, আবার কেউ হচ্ছে তার হচ্ছে অবসর সময়টা কাটানোর ক্ষেত্রে। তো আরেকটা জিনিস আমি জানতে চাইবো তোমার কাছে যে আমরা মনে করি যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে এটা হচ্ছে মানে অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, বা অনেকেই ভাবে যে টিউশনি করতে গেলে যে আমার পড়াশোনার একটু ক্ষতি হচ্ছে, বা দেখা যায় যে আমাদের বাবা মাও এটা মনে করে থাকে যে টিউশনি করতে যাচ্ছ, তোমার পড়াশোনার জানি ক্ষতি না হয়। তো তোমার ক্ষেত্রে এটা মানে কি মনে হয় বা তোমার আমি বলবো মতামতটা কি? আমি এখন থার্ড ইয়ারে পড়ি, এখনো আমাকে আমার বাসা থেকে বলা হয় যে টিউশনি কেন করছো, নিজের জন্য তো সময় পাবে না, তুমি বাইরে টিউশনি করে বেড়াবা, নিজের পড়াশোনা কখন। আমি বলবো হ্যাঁ এটা সবাই ফেস করে, যারা মোটামুটি মফস্বল এলাকা থেকে গিয়ে বা থেকে ওখানে টিউশনি করে, আমি বলবো সবাই এটা ফেস করে কম বেশি, যে পড়াশোনা করো, টিউশনি করার কি দরকার, অনেক সময় নষ্ট হচ্ছে। আমি বলবো হ্যাঁ সময় নষ্ট হয়, কিন্তু সেটাও সময় ব্যতি রেখে। কারণ দেখা গেছে আমাদের এক্সাম গুলো অনেক সময় পড়ে, যে ওদেরও এক্সাম চলছে আমাদেরও এক্সাম চলছে, তো উই আর স্টুডেন্টস, তখন বলবো যে টাইমটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়। কারণ ওরও প্রেশার যাচ্ছে, আমারও প্রেশার যাচ্ছে, ওকেও আমার একটা দায়িত্ব নিয়ে পড়াতে হয়, নিজেরও পড়াশোনা আছে। তো আমি বলবো সেক্ষেত্রে একটু চাপের। কিন্তু এখন যদি আমি আমার নিজের পড়াশোনাটা বাদ দিয়ে 7, 8, 10টা টিউশনি করি, অবশ্যই সেক্ষেত্রে একটা কথা শুনতেই হবে ফ্যামিলি থেকে। কিন্তু 1, 2টা টিউশনি আই থিঙ্ক ঠিক আছে। কারণ মনে হয় একটু টাইম ম্যানেজ করে যদি করা যায়, নিজের হাত খরচটাও হলো, প্লাস একটু সময়ও কাটলো, এবং নিজের জিনিসগুলো একটু চর্চায় থাকে। আমি বলবো যে এই দিকটা বিচার করলে ঠিক আছে, কিন্তু ওই যে আবার অনেকগুলো টিউশনি করলে সময় নষ্ট হবে, এটা তো স্বাভাবিক, বেশি টাকা বেশি সময় নষ্ট। ঠিক, ধন্যবাদ। যা কিছু খারাপ তার কিছু ভালো দিকও আছে। বাবা মার মতে এটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তোমার মতে এটা কিছু ভালো দিকও আছে। তো তোমার কি মনে হয় যে একজন টিউটরের বা টিউশনি করিয়ে তার কি কি ভালো দিক এখান থেকে অর্জন করা সম্ভব? আমি বলবো হ্যাঁ ভালো দিক অবশ্যই আছে, ভালো দিক আছে দেখেই মানুষ টিউশনের দিকে যায়। একে তো হচ্ছে আমাদের পুরো পড়াশোনাটা চর্চায় থাকে, তারপরে হচ্ছে আমি একজন আমার জুনিয়র, আমার জুনিয়রই যাই হোক, সবাই ছোট থেকে মোটামুটি যাকে পড়াচ্ছি এবং তাদের সাথে ইন্টারাকশনটা কেমন হচ্ছে, আমি নিজেকে অ্যাজ এ টিচার প্রেজেন্ট করতে পারছি কিনা, যে হাউ গুড আই এম প্রেজেন্টেবল টু আনাদার ওয়ান, আমি এটাতে ডেভেলপমেন্ট করতে পারি। সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা বিষয়, যে নিজেকে প্রেজেন্টেবল করার একটা ভালো দিক হচ্ছে টিউশনিং করা, এবং অন্যকে বোঝানোর ক্ষমতাটা একটা ডেভেলপমেন্ট হয়। আমি বলবো সেটা ভীষণই ইম্পর্টেন্ট, যে আমি
দেখা গেছে অন্যকে বোঝাতে গিয়ে নিজেও সেই ব্যাপারটা আবার মেমোরাইজ করছি, নিজের আবার ভালো করে মনে থাকবে, অন্যকে বোঝাতে গিয়ে নিজেও বুঝছি, ওকেও বোঝাচ্ছি। তো সেটা একটা ভালো দিক। এবং পড়াশোনাগুলো চর্চায় থাকে। হুম, আমারও সেটা মনে হয় যে নিজেকে একটু আসলে একটু হলেও আপডেট করা যায়, যে টিউশনি করাতে যে নিজেকে হ্যাঁ, একটু হলেও প্রেজেন্ট করা যায়, এই জিনিসটা অবশ্যই আমার মনে হয় সবার জন্যই ভালো। তো সবাই তো আর টিউশনি পায় না, যে নতুন যারা যাচ্ছে তারা হচ্ছে টিউশনি খুঁজতেছে বা পাচ্ছে না। তো তুমি কি বলবা যে কিভাবে একটা মানুষ হচ্ছে বা একটা স্টুডেন্ট কিভাবে টিউশনি খুঁজে নিতে পারে? অ্যাকচুয়ালি এখন আমরা যেসব টিউশনি গুলো পাই সেগুলো কিন্তু ক্যাম্পাস থেকে সিনিয়র বা ব্যাচমেট, ক্লাসমেট এদের থেকে টিউশনি গুলো আসে। এবং আমার মনে হয় যে এখন মোটামুটি সব জায়গাতেই টিউশন সার্ভিস, যেটা অনলাইন সার্ভিস, এটা শুরু হয়ে গেছে। তো এখানে যোগাযোগ করলে মোটামুটি টিউশনি, যদিও একটু দেরি হয় কিন্তু টিউশনি পাওয়া যায়। আবার অনেকের মতের মিল হয় না। আবার আমি বলবো যে হ্যাঁ, যেখানে আমরা থাকি, যেখানে আমরা পড়ি, আশেপাশের মানুষজনের সাথে একটু যোগাযোগ বাড়ালে বা একটু মানে খোঁজ খবর নিলে আই থিঙ্ক টিউশনি পাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। অ্যাটলিস্ট আমি এভাবে পেয়েছি। আমি সেটা বলবো যে আমার ব্যাচমেট অথবা সিনিয়র কেউ বা আমার, আমি যেখানে থাকি তার আশেপাশের মানুষজন কেউ একটা আমাকে টিউশনি ম্যানেজ করে দিয়েছে। হ্যাঁ, আবার দেখা যায় যে আমি একটু যুক্ত করি যে বিভিন্ন টিউশনের পেজ গুলো আছে, সেখানে হচ্ছে আবার হ্যাঁ, আমরা পোস্ট দিয়ে এগুলা খুঁজতে পারি, বা এগুলো মানে জেনে জেনে বা করে আমরা জানতে পারি টিউশনি সম্পর্কে। এবং মানে সর্বোপরি হচ্ছে আমরা যদি একটু মানুষের সাথে গুড রিলেশন বা গুড কমিউনিকেশন তৈরি করতে পারি, তাহলে তারা আমাদের অনেকটা হেল্প করে নাকি? একদম একদম। আমারও সেটাই মনে হয়। তো তোমার টিউশনকে ঘিরে নিশ্চয়ই খুব মজার মজার গল্প আছে। হ্যাঁ, টিউশনি ঘিরে মজার মজার গল্প অবশ্যই আছে। কারণ আমি ক্লাস 4 থেকে মোটামুটি 8 9 অব্দি সব ক্লাসেই পড়িয়েছি, এবং এক এক ক্লাসে স্টুডেন্টের সাথে এক এক রকম এক্সপিরিয়েন্স। কারণ যত একটু বড় ক্লাসে যাই হয় কি স্টুডেন্টের সাথে একটু ফ্রেন্ডলি রিলেশন হয়। আমার স্টুডেন্ট ছিল একটা, ও বলতো যে ম্যাম আমি আপনার পড়া ভালো করে দিলে আমাকে মানে আমাকে সপ্তাহে একটা করে ট্রিট দিতে হবে। তো প্রথম প্রথম আমি অ্যাভয়েড করে গেছি যে না, ও মনে হয় সিরিয়াসলি বলেনি এটা। কিন্তু 1 2 মাস যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ, ও সিরিয়াস, ও নালে পড়বেই না। বলে আমি আপনার এক্সাম ভালো করে দেবো, ভালো রেজাল্ট করবো, ভালো করে পড়াশোনা করবো, আপনি আমাকে ট্রিট দেবেন। এন্ড হ্যাঁ, আমার ওকে ট্রিট দিতে হয়েছে মাসের মধ্যে 3 4 বার। এরকম পড়ো ওকে। ইভেন আমি স্টুডেন্ট, আমরা একসাথে রাস্তায় দাঁড়ায় দেখে গেছে ফুচকা খাইছি, চটপটি খাইছি। সো স্টুডেন্টদের সাথে খুব ভালো রিলেশন আমার ছিল। এবং আমার স্টুডেন্টরা মাঝে মাঝে আমাকে চকলেট দিত, এবং সেটা খুবই ভালো লাগতো যে টিচারকে কিছু দিচ্ছে। মানে আমাকে ফ্যামিলি মেম্বার্স এর মতোই ট্রিট করতো তারা, নিজের বড় আপুর মতো। হ্যাঁ, এটা দেখা যায় অনেক সময় যে হচ্ছে আমরা পড়াতে যাচ্ছি ঠিকই, কিন্তু তাদের সাথে হচ্ছে ওই যে টিউশন বা স্টুডেন্ট সম্পর্কটা থাকে না, হচ্ছে তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায় এবং ফ্যামিলির মতো তারা আমাদের ট্রিট করে। তো আমার মনে হয় যে হ্যাঁ, তোমার ক্ষেত্রেও সেরকম হয়েছে। একদম। আর একটা মজার কাহিনী বললেই না, যে আমি একদিন আমার স্টুডেন্টের বাসায় পড়াতে গেছি, তো পাশের বাসার মানে ওদের পাশের ফ্ল্যাটেরই এক আন্টি আমাকে জিজ্ঞেস করছে যে বাবুনি তুমি কোন ক্লাসে পড়ো। আমি বললাম যে আন্টি, নো আই এম নট এ স্টুডেন্ট, আমি এখানে পড়াতে আসছি। তো ওটা ভেবে আমি বেশ খানিকক্ষণ আমার স্টুডেন্টের সাথে মজা করেছি যে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে তোমাকে পড়াতে এসে আমাকে নিজেই স্টুডেন্ট, মানে আমাকে শুনতে হলো যে আমি কোন ক্লাসে পড়ি। আচ্ছা, তোমাকে হচ্ছে সবাই ছোট ভাবছে, তো বয়স হ্যাঁ। থামাই রাখছে তোমার আর কি। টিচার সেটা হতে গিয়ে একদমই। স্টুডেন্ট হয়ে গেছো। হ্যাঁ, যাক, ভালো কথা। আমাদের এখানে অনেক মানুষ কমেন্ট করছে, আমাদের হচ্ছে শ্রোতারা বা যারা দেখছেন আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমি একটু কমেন্ট গুলা থেকে ঘুরে আসি কে কি বলেছে। ফার্স্টে আসাদুজ্জামান ইদ্রিস ভাইয়া বলেছে অসাধারণ হচ্ছে আজকের প্রোগ্রাম, শুভকামনা আরজু মুনমুন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপর বলেছে সাদিয়া বৃষ্টি, গো অন, বেস্ট অফ লাক, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। সাদিয়া বৃষ্টি, লাভ ইউ মুন, থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য। সাইদুজ্জামান সৈয়দ ভাই বলেছেন ওয়াও, গো অ্যাহেড আরজু মুনমুন, ধন্যবাদ, দোয়া করবেন জানি আমি এভাবে আরো ভালো করতে পারি।
ফাইমাল ইসলাম বলেছে একটা সুন্দর প্রোগ্রাম দেখার অপেক্ষায়, শুভকামনা আরজে মুনমুন এবং বন্ধু সানন্দা। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবসময় এভাবেই আমাদের পাশে থাকবে। সাইদুজ্জামান সোয়েব ভাই বলেছেন দুইজনের কেউ একজন গান বা কবিতা শুনবেন। অবশ্যই আমাদের অতিথি যদি সুন্দর গান জেনে থাকে তাহলে আমরা অবশ্যই শুনতে পারবো। আমাদের আরজে এছাড়া যদি কবিতা ভালো বলে আমরা আরজের কণ্ঠে কবিতাও শুনতে পারবো, আই থিংক। হ্যাঁ, আমরা সবকিছুই শুনতে পারবো। তো শতাব্দী সেন বলেছে খুব ভালো মুনমুন, অনেক শুভকামনা। ধন্যবাদ। উম্মে সুলতানা লিমা বলেছে ওয়াও মুনমুন আপু এন্ড সানন্দা টেক লাভ, তোমাকে অনেক ভালোবাসা দিছে। থ্যাংক ইউ তুমি কি সো তাকে মাচ। ভালোবাসা দিতে চাও? হ্যাঁ, টেক লাভ। ওকে, সুমাইয়া আমরিন বলেছে শুভকামনা আরজে মুনমুন, ভালোবাসা রইলো। তোমাকে অনেক ভালোবাসা রইলো, আমাদের সাথে থাকবা। আসিফ আহমেদ আকাশ বেস্ট উইশেস মুনমুন আপু, ধন্যবাদ, পাশে থাকেন। শুভ দাস, এই মন এন্ড নন্দা, হাই শুভ, কেমন আছো তুমি? হ্যালো শুভ। শুভ। ফাহিম আল ইসলাম বলেছে সুপরিচিত গায়িকা সানন্দার গলায় একটা সুন্দর গান শুনতে চাই। সানন্দা, আজকে একটা গান হয়ে যাবে। দেখা যাক, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। সুমাইয়া আমরিন, হাই মুনমুন। ঠিক আছে, হাই হ্যালো। তো আমরা আবার আমাদের গল্পে ফিরে আসি। সানন্দা, হ্যাঁ, এখন কোনো টিউশনি করাচ্ছো? এখন টিউশনি হ্যাঁ করাচ্ছি, কিন্তু অনলাইনে, যেটা প্রচন্ড ভাবে চলছে এখন বর্তমানে, যে সবাই অনলাইনে পড়াশোনা। তো আমার স্টুডেন্টকে আমি অনলাইনেই পড়াচ্ছি আপাতত, এই আর কি। অনলাইন পড়াশোনা কোনো সমস্যা হচ্ছে না? অনলাইনে অবশ্যই নিজেরও একটা মানে প্রবলেম, স্টুডেন্ট বুঝলো কিনা ওরও প্রবলেম, ঠিক মতো বোঝাতে পারছি না, কারণ ইকুইপমেন্ট তো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। অন্যান্য টিচারদের মতো স্টুডেন্টের, আমরা যেহেতু স্টুডেন্ট টিচার, সো আমাদের কাছে সব ইকুইপমেন্ট অ্যাভেলেবেল থাকে না, লাইক বোর্ড, মার্কার এন্ড অল দ্যাট। আমি বলবো হ্যাঁ একটু প্রবলেম হয়। আবার সত্যি কথা বলতে প্রচুর ফাঁকিবাজিও দেওয়া যায়, এই যে নেটে আজকে পড়াবো না, কালকে পড়াবো, এরকম। এটা আই এম বিং জেনুইন আর কি। প্রচুর ফাঁকিবাজি দেওয়া যায়। টিচারই যদি এমন ফাঁকিবাজি হয় তাহলে স্টুডেন্টের কি অবস্থা হয়? স্টুডেন্ট তো আরো আছে, ম্যাম আজকে নেট নেই, আমি আজকে পড়তে পারবো না, ম্যাম আমার বাসায় কারেন্ট নেই, আমি আজকে পড়তে পারবো না। তাহলে স্টুডেন্টরা কি কম তোমার যায় না। ধারণা তাহলে কি তোমার ধারণা হচ্ছে অনলাইন ভিত্তিক যে আমরা টিউশনি গুলো করিয়ে থাকি বা পড়াশোনা করছি এটা সম্পূর্ণই ফাঁকিবাজ? না, ফাঁকিবাজ বলবো না, এখন এই প্যান্ডামিকে এছাড়া তো কোনো আর উপায় নেই, কারণ আমরা নিজেরাই অনলাইন ক্লাস করি, আমাদের স্যাররাও অনলাইন ক্লাসই করায় আমাদের, এবং আমাদের সেভাবেই নিজেদের পড়াশোনাটাও বোঝাতে হয়। এখন সেটা কমপ্লিটলি নিজের উপর, আমি তোমাকে কতটুকু করছি, তুমি কতটুকু ডাইজেস্ট করছো বা কতটুকু বুঝে পড়ছো, সেটাই হচ্ছে মেইন। হ্যাঁ, আমার মনে হয় যে এটার একটা ভালো দিকও আছে, কারণ বাইরে হচ্ছে সবকিছুই থেমে আছে এবং থেমে থাকলে তো আমাদের জীবন থেমে থাকে না বা লেখাপড়া থামিয়ে রাখা যায় না। তখন হচ্ছে আমরা অনলাইনে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারছি। তোমার কি মতামত? হ্যাঁ, একদম, কারণ পুরো বছরটা লস দেওয়ার চেয়ে একটু একটু পড়াশোনা করে এগিয়ে যাওয়া কিন্তু মাচ বেটার। কারণ এখন সব জায়গাতেই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং সবাই টুকটাক টুকটাক করে পড়াশোনার মধ্যে আছে। এবং আমি বলবো হ্যাঁ একটু পড়াশোনার একদম বাইরে না থেকে একটু পড়াশোনা করা উচিত সবারই। যেহেতু অটো পাসও শুনছি, কোথাও কোথাও অটো পাস দিয়ে দিচ্ছে, ক্লাস অটো প্রোগ্রেশন, এগুলো, তারপরও পড়াশোনাটা তো পড়াশোনাই। হুম, ধন্যবাদ। আমি আরেকটু যুক্ত করতে চাই বা তোমার কাছে জানতে চাচ্ছি যে এখন তো না হয় আমাদের পরিস্থিতি বা হচ্ছে অনেক খারাপ, আমরা বাইরে যেতে পারছি না, যার জন্য অনলাইন ভিত্তিক পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে। তো ভবিষ্যতে যখন আর কি এই সমস্যাগুলো আমাদের থাকবে না, তখন তোমার কি মনে হয় যে এটা থাকবে কি থাকবে না? না, অনলাইন তো এরপরে আর রাখার কোনো মানে হয় না, কারণ আমি বলবো যে অনলাইন ইজ এ কাইন্ড অফ ডিজাস্টার। এইভাবে তো পড়াশোনা আসলে সম্ভব না। একটা স্টুডেন্টকে আমি কাছে বসে পড়াচ্ছি, সে কতটুকু বুঝছে বা কতটুকু মনোযোগ দিয়ে সেটা শুনছে বা আমাকে কিভাবে রেসপন্স করছে, সেটা তো আমি কাছে বসে দেখতে পারবো। সেটা ক্লাসরুম হোক, একটা কোচিং সেন্টার হোক, বা সে আমার প্রাইভেট স্টুডেন্ট মানে হোক। কিন্তু যখন সেটা অনলাইনে হচ্ছে, আমার সেই বাচ্চাটা ঠিক করে পড়ছে কিনা বা আমার পড়াটা বুঝছে কিনা, ও তো বলবে হুম 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 করেই যাবে, কিন্তু আসলে বুঝছে সেটা তো আমি বুঝতে পারছি না। আমি বলবো যে অনলাইন ক্লাসরুম, হ্যাঁ প্যান্ডামিকটা উঠে গেলে অবশ্যই অনলাইন ক্লাসটা খুলে ফেলা উচিত, কারণ এতে ক্ষতি,
আমি বলবো যে খুব একটা লাভ বলেই হয় না। হুম, তাও হতে পারে অবশ্য, কিন্তু আমার মনে হয় এটা থাকলেও থাকতে পারেন, কারণ হচ্ছে আমরা অনলাইন ভিত্তিক হচ্ছে কিছু সুবিধাও তো আমাদের আছে। আর যদি স্টুডেন্ট সিরিয়াস হয় তাহলে সে তো সব জায়গায় পড়াশোনা করবে নাকি? হ্যাঁ, সেটা সেটা ওই যে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে সে কতটুকু কিভাবে ডাইজেস্ট করছে। হুম, আমারও সেটাই মনে হয়। তো একটা মজার কথা বলতে চাই, যে নাস্তার হ্যাঁ, যে ব্যাপারটা, টিউশনে যখন করাতে যাও তো আমরা মনে করি যে আমাদের হচ্ছে জাতীয় খাদ্য বা টিচারদের জাতীয় খাবার হচ্ছে নুডলস আর চা। তোমার ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, নুডলস চা যে জাতীয় খাবার সেটা আমার প্রত্যেক বাসার গার্জিয়ানরাই মেনটেন করছে একদম ঠিকভাবে, যে সপ্তাহে 2-1 দিন তো নুডলস আর চা। এবং আমি প্রচুর একটা প্রিভিলাইজড হয়েছি আর কি সব জায়গায়, যে তারা আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ খাবার দাবার সার্ভ করতো। এবং অবশ্যই অনেকেই ধারণা যে স্টুডেন্টের বাসায় গেলে, আমরা যারা স্টুডেন্ট পড়াই এরপর মনে করে স্টুডেন্টদেরকে খাইতে দেয় না বা নাস্তা দেয় না। ওকে ফাইন। বাট আমার ক্ষেত্রে এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। আমি যে কয় বাসায় পড়াইছি বা যে কয়টা স্টুডেন্ট পড়াইছি তারা, তাদের গার্ডিয়ানরা খুবই যত্ন করে আমাকে নাস্তা দিত। এবং আমি এখন যে স্টুডেন্টটা পড়াই, আগে তো বাসায় গিয়ে পড়াতাম, ওর মাকে দেখেছি যে শীতকালে প্রত্যেকদিন 2-3 আইটেমের পিঠা আমাকে সার্ভ করতে, এবং আমি একদমই পিঠা পারসন না, আমি পছন্দই করি না। তারপর ওগুলো আমার খেতে হয়তো, আন্টি দাঁড়ায় থেকে মানে, খাও, এগুলো তো বানাইছি কষ্ট করে, খাবা না কেন? তো এরকম একটা ব্যাপার। ধন্যবাদ। তাহলে হচ্ছে তোমার নাস্তার দিক থেকে এক্সপিরিয়েন্স অনেক ভালো, তাই কিন্তু কি? খুবই ভালো একদম। আমি কোনো নেগেটিভ কমেন্ট করতেই চাচ্ছি না। হ্যাঁ, যদি গার্ডিয়ান দেখে ফেলে তাহলে ভবিষ্যতে খাবার নাও দিতে পারে, যে যে আমি এত ভালো ভালো খাবার না দিচ্ছি না, আর আমার এই নামে এই বদনাম। এইটা দেখলে পর তো গার্জিয়ানদের আরো বেশি বেশি ইন্সপায়ার হওয়া উচিত, তাদের আরো বেশি বেশি নাস্তা দেওয়া উচিত, তাদের নামে আমরা সুখ্যাতি করছি। হুম, তাও ঠিক। অনেক সময় দেখা যায়। আচ্ছা, ভালো কথা, একটা কথা বলতে চাই, যে আমরা যখন টিউশন তো করাচ্ছ, নিশ্চয়ই মাস শেষে একটা অ্যামাউন্ট পাও। তো হ্যাঁ, ইনকামের সোর্স আমাদের স্টুডেন্টের তো হচ্ছে, যেহেতু আমাদের ওরকম জবের কোনো সুযোগ নাই, টিউশনই করাই আমরা। তো হ্যাঁ। ইনকাম পাবার পর বা ফার্স্ট ইনকাম যখন পাইছিলা তখন কেমন ফিল হয়েছিল? ফার্স্ট ইনকাম পায়ে মনে হয়েছিল যে একটা রেস্টুরেন্ট খুলছে নতুন, ওইখানে খাইতে যাব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আই ডিড ইট সো, যে আমি প্রথম টিউশনি পায়ে হচ্ছে সবাইকে ট্রিট দাও, ওকে ফাইন চলো আমরা ট্রিট। যখন হাতে পাইছি তখন মনে হয়েছে যে ইয়েস, ইটস মাই ফার্স্ট ইনকাম ইন লাইফ। আমি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে এটা ইনকাম করছি, এন্ড ইট ফেলস সো গুড। আমি বলবো সবারই এটা, কারণ প্রথম স্যালারি যখন আমরা হাতে পাই সবারই একটা লাইক ইমোশন কাজ করে যে না, এটা আমার প্রথম ইনকাম। সত্যি রিয়েলি ফেল্ট গুড। যাক, জিনিসটা আসলে একটু হলেও ব্লেসিং, কারণ আমার হ্যাঁ, উপার্জন বা নিজের একটা উপার্জনই হচ্ছে একটা আলাদা অনুভূতি তৈরি করে আমাদের সবার মাঝেই। হ্যাঁ। এবং জোর তো গলায় এখন বলা যায় যে এটা এটা আমার ইনকামের টাকা, এটা আমি ইনকাম করছি। আমার মনে হয় সবারই এই ফিলটা হয়ে থাকে। তো হ্যাঁ, এখন টিউশনি বা হচ্ছে এর পরে টিউশনির টাকাগুলা কি করছো, বা কি এরপরে করতা? আমার একটা হিউজ লিস্ট ছিল যে আচ্ছা যেদিন নিজের টাকা হবে সেদিন এগুলো এগুলো করতে হবে আর এগুলো এগুলো কিনবো। তো আমি মোটামুটি আমার বাকি লিস্ট থেকে সবকিছুই করে ফেলছি। যে ইন্ডিয়াতে ট্যুর দিছি, সাজেক ট্যুর দিছি, কুয়াকাটা গেছি ফার্স্ট টাইম নিজের টাকায়। দেন হচ্ছে ডিএসএলআর কিনছি নিজের টাকায়। এরপরে গিটার কিনছি, ইউকুলেলে কিনছি। যে দো আই এম এ মিউজিক পার্সন, আমার ওইসব নিয়ে কাজ, তো আমি ফটোগ্রাফি পছন্দ করি, মিউজিক পছন্দ করি। তো আমার ওটাই ইয়ে ছিল যে আমি আমার টিউশনি টাকা যদি অনেক টাকা জমাই তাহলে আমি এগুলাই করব। এবং আমি এগুলাই করছি। এবং আমার আমি ফার্স্ট ফটোগ্রাফিক এক্সিবিশনও করছি আমার ক্যামেরায় তোলা প্রথম ছবি দিয়ে। এবং তখন খুব একটা প্রাউড ফিল হয়েছে যে না, আমার নিজের টাকা ইনকাম করা ক্যামেরায় আমি ছবি তুলে এক্সিবিশন করতেছি। এবং মাই প্যারেন্টস ফেল্ট রিয়েলি প্রাউড যে আমি নিজের টাকায় এটা করছি। যাক, তাও ভালো, যে আসলে জিনিসটা অনেক ভালো লাগার, যে আমি সবকিছু আমার টাকায় করতেছি, একটা হ্যাঁ, গর্বের এবং বিষয়।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আমি আমার টাকাগুলো ভাঙি, বাসা থেকে কেউ কিছু বলে না যে আচ্ছা, যখন কিছু বলবে বলবো তো এগুলো তো আমার ইনকাম করা টাকা, তোমার থেকে তো নেই। তো যখন আমি জিনিসপত্র কিনি বা কোথাও একটা যাই, ঘুরি, খাওয়া দাওয়া করি, তো ওই টাইমে আর ফ্যামিলির লোকজন এইভাবে লোকটা দেয় না যে কি করতেছো, টাকা ভাঙতেছো। ও, নিজের একটা অধিকার চলে আসে আমার হ্যাঁ, টাকা যে বলে। ও কাম অন, ইটস মাই মানি, আমি যা ইচ্ছা তাই করবো। ইভেন এমনও হয়েছে যে আমি যেদিন ফার্স্ট ইউকুলেলে কিনছি, এরকম টিউশনি থেকে আমাকে স্যালারিটা দিছে, খামের টাকাটা আমি জাস্ট বের করে দেখছি কত টাকা, ডিরেক্ট আমি দোকানে চলে গেছি, গিয়ে আমি ওটা কিনে নিয়ে বাসে গেছি, মাকে ফোন করছি, মা আমি কিন্তু এবার মাসে এত টাকা ইনকাম হয়েছে, আমি কিন্তু সবটাই উড়াই ফেলছি। শি ডিডন্ট সে এনিথিং, শি ডিডন্ট আটার আ ওয়ার্ড, যে কি বলবে ওর, সে বলার ভাষা হারাই ফেলছে। হ্যাঁ, বাবা মার টাকায় কিনলে কি কথা শুনতে হতো? হ্যাঁ অবশ্যই বলতো, এই এটা কিনে দিছি না, এটা কিনে দিছি না, ওকে এখন বলো, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে যে টাকা নিলে আমার টাকায় কিনতেছো, বা নিজের একটা করলে যে আমার ইভেন টাকা আমি আমি একটা করতেছি। মজার কথা বলবো, আজকে সন্ধ্যাবেলায় হয়েছে যে তুই তোর ইনকামের টাকাগুলো এরকম ভাঙিস কেন, মাঝে মাঝে তো আমরা একটু ধারও নিতে পারি, তাও তো হাতে থাকে না, তো সবগুলাই তো ভাঙিয়ে আসছিস। হ্যাঁ, সেটা ঠিক আছে। এই ইনকামের টাকা দিয়ে কখনো কাছের মানুষকে কিছু উপহার দেওয়া হয়েছে কি? অবশ্যই কাছের মানুষ বলতে তো এখন ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ তাদেরকে গিফট দেওয়া হয়েছে। আর ওই, আমি বুঝতে পারছি তবে কোন কাছের মানুষের কথা মিন করছো, বাট ওইভাবে কাউকে কাছের মানুষ এখনো হয়ও নাই, আর গিফটও দেওয়া হয় নাই, ভবিষ্যতে দিব, কাছের ইয়া মানুষ তো অফকোর্স বাবা মা দিব আছে না? দিব। হ্যাঁ হ্যাঁ, আমার কাছের বাবা মা, মানুষ, আমার ভাই বোন। বান্ধবীও আছে মুনমুন, আমার তাকেও মাঝে মাঝে ট্রিট ফিট দেই আর কি। বাবা মাকে কখনো কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, বাবা মাকে, বাবা মাকে আমার মনে হচ্ছে যে আমরা যে বৃত্তির টাকাটা পাই ওইটাও আমাদের ইনকাম, আমি ওটা দিয়ে আগে প্রচুর একটা কেনাকাটা করতাম সবার জন্য। এই ফিলটা এবং কি, আসলে। হ্যাঁ ওই যে নিজের টাকা একটা ব্যাপার আছে না। না, তারপর নিজের উপার্জন দিয়ে বাবা মাকে কিছু একটা দিচ্ছি, এই হ্যাঁ, ফিলটা আসলে অনেক ভালো। অনেক ভালো। এই জন্য আমি মনে হয় লাস্ট হুম। পূজায় সবাইকে জামা কাপড় কিনে দিছিলাম। হুম, এই জিনিসটা আসলে অনেক ভালো। আমিও হচ্ছে যখন ইনকাম করি টাকাটা পেয়ে, তখন মনে হয় যে কার জন্য কি কিনবো, কার জন্য কি কিনবো, এরকম চিন্তা করতে করতে দেখা যায় যে সব টাকা কিভাবে কিভাবে জানি শেষ হয়ে যায়। হ্যাঁ একদম, লাস্টে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমাদের হাতে কিছুই থাকে না। হুম। আরেকটা জিনিস তোমার থেকে জানতে চাইবো যে পড়াতে যখন যাও, মানে অভিভাবকদের ব্যবহার কেমন থাকে? বা অভিভাবক, বলবো যে হ্যাঁ পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, কারণ অনেক গার্জিয়ান আছে এমন যে পড়ানোর সময় কাছে বসে থাকে, ইটস রিয়েলি অ্যানয়িং। আমি বলবো সবারই হয়তো এটা ফিল হবে যে স্টুডেন্টকে পড়াচ্ছি তখন যদি গার্জিয়ান বসে থাকে পাশে, সেটা খুবই বিরক্তিকর। এবং আই থিঙ্ক বসা উচিত না, কারণ আপনি আপনার স্টুডেন্টকে কারো হাতে পড়াচ্ছেন, সে নিশ্চয়ই দায়িত্ব নিয়ে পড়াবে। ঠিক আছে, মাঝে মাঝে এসে বসে থাকা ভালো, বাট দেখা ভালো, একটু চেক আউট করা ভালো, কিন্তু সবসময় এসে বসে থাকা ইটস রিয়েলি অ্যানয়িং। আবার অনেকে আছে যে ঠিক আছে ওর হাতে আমি তুলে দিছি, ও যা করে করুক, মাঝে মাঝে খোঁজ খবর নিবো, অনেক গার্জিয়ান ফোন করে বলতো যে কেমন কি পড়াশোনা করে। আমি আবার প্রিটি ডিরেক্ট বলে দিতাম যে ও পড়াশোনা করে না, না করলে আমি পড়াতেও আসবো না। কিন্তু আমরা অনেক জায়গায় দেখে থাকি যে আমরা একটা চাপা মেরে দিই যে স্টুডেন্ট যদি পড়াশোনা নাও করে বলে থাকি যে না আন্টি, ও আসলে অনেক ভালো পড়তেছে, বা ওর হচ্ছে পড়লেই পারে, মাথা অনেক ভালো। অ্যাকচুয়ালি এটা করে কোনো লাভ নেই, লাস্ট অফ অল কি হয় আমি দেখেছি যে এরকম যদি করি, রেজাল্ট এদিক ওদিক হলে তখন টিচারের উপরে পুরো দোষটাই চাপায় দেয়, কারণ স্টুডেন্ট যে পড়তেছে না সেটা কিন্তু সে দেখতেছে না, ও চাপায় দেয় যে টিচার ঠিক মতো পড়ে নাই, পড়ায় নাই। তো আমি বলবো যে গার্জিয়ানদের এইটুকু সেন্স আই থিঙ্ক থাকা উচিত, সবার ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। হুম। অনেক সময় হচ্ছে মানে অভিভাবকরা একটু হচ্ছে ইমপ্রেস ফিল করায় আমাদের আর কি। একদম। আচ্ছা, কখনো কোনো ইমপ্রেস ফিল এর শিকার হইছো পড়াইতে গিয়া?
বা খারাপ কোনো অভিজ্ঞতা হয়েছে আহ যে ভালো লাগতেছে না? খারাপ অভিজ্ঞতা, হ্যাঁ, হয় নাই একদম যে না, হইছে। এবং আমি চেষ্টা করছি সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা। এবং আমি হুট করে একদিন গার্জিয়ানকে ফোন করে বলছি যে আমি আর এখানে কন্টিনিউ করবো না, আপনার ছেলেকে আমি আর পড়াবো না। সো ইয়া, আই থিঙ্ক মেয়ে টিচার হয়ে ছেলেদের পড়াতে গেলে অনেক সময় অনেক রকম কিছু একটু, যে ছেলে যদি একটু বড় হয় আর খুব যদি চালু হয়, আই থিঙ্ক একটু প্রবলেম হয়তো হয়। সেটা অবশ্যই স্টুডেন্টের নিয়তের উপর ডিপেন্ড করে। আমাদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে টিউশনি করাতে যাওয়ার আগে একটু মনে হয় দেখে শুনে নেওয়া উচিত যে আমি কাকে পড়াচ্ছি হ্যাঁ, বা তাদের অ্যাকচুয়ালি পাশে সেটাও ইনভলভ হয় হতে না, পারি। কারণ আমি আমি স্টুডেন্টকে দেখলাম একদিন, দুই দিন, এক মাস, দুই মাস দেখলাম, আমরা স্টুডেন্টের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও দেখলাম, কিন্তু স্টুডেন্ট কখন অন্যদিকে টার্ন অন করে যাবে আমরা তো সেটা জানি না। দেখা গেছে আমি তার সাথে এজ আ ফ্রেন্ডলি মিশলাম, খুব ফ্রেন্ডলি ভাবে মিশলাম, সে এমন কিছু একটা কথা বলে ফেলবে যেটা আপনি খুবই এম্বারাসড ফিল করবেন। হুম। আমরা তোমার কাছে একটা কথা জানতে চাই যে এই যে টিউশনি করাচ্ছ এটা কি তোমার লেখাপড়ায় বা তুমি যে পড়তেছো এটার কি কোনো হচ্ছে হেল্প করে কখনো তোমার অবশ্যই হেল্প নিজের করে, একাডেমিক কারণ পড়াশোনা? একাডেমিক পড়াশোনা আমি বলবো যে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু ইন্টার লেভেলটা পড়ালে বা 9, 10 ইন্টার লেভেলে 4টা ক্লাস পড়ালে আই থিঙ্ক একাডেমিকে অনেক হেল্প হয়। কারণ কিছু জিনিস হয়তো আমরা উপরে ক্লাসের বইতে হুট করে বুঝি না, একটু রিভিশন দিলাম যদি আমাদের ইন্টার লেভেলের বইটা, কারণ অনেক কিছুই তো থাকে, ইন্টার লেভেলের বইটা একটা হিউজ প্ল্যাটফর্ম, ওখান থেকে একটু হালকা রিভিশন দিলে আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আমি বলবো যে আমি মাঝে মাঝে এটাই করি, আমি যেহেতু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি এবং আমি যখনই কিছু না বুঝি ছোট ক্লাসের একটু বইতে দেখি, কারণ তখন একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আই থিঙ্ক বলবো হ্যাঁ, এগুলো চর্চায় থাকা খুবই ভালো এবং একাডেমিকের ক্ষেত্রে অবশ্যই, এবং আমি বলবো যে চাকরি বাকরির ক্ষেত্রেও ভালো এটা, কারণ জিনিসগুলো চর্চায় থাকে। আমি আগেও বলেছি যে জিনিসগুলো চর্চায় থাকে। ক্লাস 6 to 12 এই ক্লাসগুলোর পড়াশোনা করাতে করাতে দেখা গেছে জিনিসগুলো নিজের মাথায় ঢুকলো, নতুন নতুন যে নলেজ গুলো, আমরা তো অনেক আগে স্কুল লেভেল পার করে আসছি, এখন যত আপডেটেড বই টই ওরা পড়ছে, তো ওদের থেকে যেসব ইনফরমেশন আমরা জানি না, অনেক কিছু জানি না, সেগুলো নিজেদের মাথায় ইনপুট করছি আর কি। আমি বলবো যে হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে টিউশন করানোটা 80% গুড। ধন্যবাদ। ডিয়ার লিসেনার্স বা ভিউয়ার্স, আমি আপনাদের আবার একবার বলতে চাচ্ছি যে আমাদের টেলিকাস্টে সার্বক্ষণিক সহায়তা করে যাচ্ছেন শাহরিয়ার ফারদিন ভাইয়া। এবং আমাদের শুধু টিউশনের গল্প নাই, এছাড়াও বিও রেডিওতে আছে আমাদের বিভিন্ন অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম, আপনারা চাইলেই দেখতে পারবেন ইউটিউব থেকে, অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন। আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি, www.biuradio.org। এবং অ্যাপসটি নামালেই আপনারা সহজেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন সরাসরি, এবং পূর্বের প্রোগ্রামগুলোও ভালোভাবে শুনতে পারবেন। তো আমরা আমাদের আড্ডা আবার ফিরে আসছি সানন্দা। আজ আমরা আসলে অনেকেই মনে করি যে চাকরির ক্ষেত্রে হচ্ছে টিউশনিটা আমাদের অনেক হেল্প করে, বা সবাই চিন্তা ভাবনা করে থাকে। তো তোমার এই সম্পর্কে মতামতটা কি? আমি বলবো যে চাকরির ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই কিছু বেনিফিট তো পাওয়াই যায়। একটা জিনিস যখন আমি স্টুডেন্ট আছি, যেটা আমার কাছেও নতুন, ওর কাছেও নতুন, আমি সেটা হুট করে নিজেও অ্যাবজর্ব করে নিচ্ছি। এবং তাও মোস্টলি ডিপেন্ড করে আমি কোন ক্লাস পড়াচ্ছি, কোন সাবজেক্ট পড়াচ্ছি, কারণ সব সাবজেক্ট তো আমাদের আবার চাকরির জন্য লাগে না। তো আমি বলবো বেসিক কিছু সাবজেক্ট যেমন ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সায়েন্সের সাবজেক্ট গুলো, এগুলো মনে করি যে বাংলা বিশেষ করে, এটা আমরা হয় কি অনেকেই পড়াই না স্টুডেন্ট লাইফে। এবার আমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছি বেশিরভাগ সায়েন্সের সাবজেক্ট গুলোই পড়াই বা ইংলিশ পড়াই, কিন্তু বাংলাটাও ক্ষেত্রে মানে চাকরির বাজারে বাংলাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাংলাটা আমরা ওভাবে দেখি না, কারণ পরে গিয়ে আবার হয়তো অনেক প্রেশার পড়ে যে বাংলাটা তো পড়লাম না, কিন্তু আমার মনে হয় যে বাংলা চর্চায় রাখা উচিত। স্টুডেন্টদের কেউ যদি হয় তাকে বাংলাও পড়া উচিত, কারণ বাংলাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা যারা বিসিএস এর চিন্তা করে থাকি বা হচ্ছে ব্যাংকিং সেক্টর গুলা যেতে
মানে চিন্তা ভাবনা করে থাকি যে এদিকে যাব, হ্যাঁ তখন হচ্ছে এই জিনিসটা আসলে আমাদের জন্য ইফেক্টিভ। তোমার কি মনে হ্যাঁ, হয়? এফেক্টিভ। একদম একদম। কারণ আমাদের তো মেইন সাবজেক্ট গুলোই হলো তোমার বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, আইকিউ এন্ড অল দ্যাট। সো বাংলাটা বা ইংলিশটাকে বাদ দিয়ে শুধু সায়েন্সের সাবজেক্ট বা নিজের সাবজেক্ট গুলো নিয়ে ঘাটলে তো হবে না, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং কেউ যদি সেটা ভালো হয়, আই থিঙ্ক তার সেটা টিউশনি করে চর্চা রাখা উচিত। আমি দেখেছি যে গার্জিয়ানরা অনেকেই চায় যে বাংলা কেন পড়াতে হবে, বাংলাটা কিসের জন্য দরকার, বা স্টুডেন্টরা বাংলা কেন পড়াবো বা ইংলিশ কেন পড়াবো। আমি বল ইংলিশ বাংলা পড়ানোর গুরুত্বটা বোঝা যায় চাকরির ক্ষেত্রে, আবার ইংলিশ পড়ানোর গুরুত্বটা বোঝা যায় আমাদের একাডেমিক লাইফে। কারণ ইংলিশ আমরা এখন ইংলিশ মিডিয়ামেই পড়ছি, আমাদের পড়াশোনাটা কিন্তু এখন বাংলা মিডিয়ামে না। যদি ইংলিশটা আমরা চর্চায় রাখি, দেখা গেছে আমাদের প্রেজেন্টেশন ভালো হলো, আমাদের রাইটিং স্কিলস ভালো হলো, বা আমাদের ভাইবা প্রেজেন্টেশন সবকিছুই কিন্তু এখন ইংলিশেই করতে হয়। সো আমি বলবো যে হ্যাঁ, এটা খুবই ভালো একটা দিক। হ্যাঁ, এটা অবশ্যই ভালো একটা দিক। তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা চিন্তা করেন যে টিউশনি করা আসলে একটা প্যারা বা আমার লেখাপড়ার ক্ষতি হবে, সেই দিকটা চিন্তা করে আগাচ্ছেন না, তারা কিন্তু এটার ভালো ভালো দিকগুলো সম্পর্কেও জানতে পারলেন এবং সবাই উৎসাহিত হতে পারবেন। আমি আশা করি যে এগুলো কিন্তু আসলে আমাদের জন্য অনেক ইফেক্টিভ এবং হচ্ছে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করা যায় আমাদের এখান থেকে। আমি ইভেন বলবো এখানে একটু অ্যাড করতে চাই, আমি অনেকে বলি যে কেউ যদি বাংলা ইংলিশ পড়তে চায় ইন্ডিভিজুয়ালি, তাহলে আমি বাংলা ইংলিশটা পড়াতে পারি। কারণ অ্যাজ পার্সোনালি আমি আমার বলবো যে এটা টাচউড আমি করছি না, আমি বাংলা ইংলিশ গ্রামারটা খুব ভালো করে শিখেছি এবং আমি মনে করি যে আমার অন্যদের তুলনায় আমার বাংলা ইংলিশ গ্রামার অনেক ভালো। এবং আমি বলি যে কেউ যদি সায়েন্সের সাবজেক্ট বাদে বা অন্য সাবজেক্ট বাদে কেউ যদি বাংলা ইংলিশ পড়তে চায়, আমাকে প্লিজ বলিস, আমি আই উড লাভ টু টিচ হিম অর হার। ধন্যবাদ তোমার সুন্দর মন্তব্যটুকু দেওয়ার জন্য। তো আমরা আবার একটু কমেন্ট থেকে ঘুরে আসি। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। তো সুমাই ইসলাম তামান্না বলেছে, মুনাপ্পু লাভ ইউ টু। সামিয়া রহমান বলেছেন, টেক লাভ মুনমুন মুন, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। জোহরা মেহজাবিন বলেছে, টিউশনের গুড ইফেক্ট গুলো সত্যি ভালো লাগছে, ভালো লাগারই মতো। আপনারা যারা হচ্ছে সুযোগ পাচ্ছেন অবশ্যই টিউশনি করান, তাহলে আপনারাও সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। রায়হান আবির বলেছেন, বোথ আর লুকিং বিউটিফুল, নাইস টু হেয়ার ইউ গাইস, অল দ্য বেস্ট মুনমুন মুন। থ্যাংক ইউ। থ্যাংক নাজদিন ইউ। মিম, ভালোবাসা তোমার জন্য। সাদিয়া বৃষ্টি বলেছে, আর যে মন মন মন, লাভ ইউ টু। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ফাহিম আল ইসলাম বলেছে, বাংলা নিজের মানসিকতা গড়ে অনেক সাহায্য করে। হ্যাঁ, সেটা অবশ্যই হ্যাঁ ঠিক। অবশ্যই। তোমার কি মনে হয়? আমি বলবো যে বাংলাটা ওই এখন আমরা ওইভাবে কেউ চর্চাই করি না। ইভেন আমি দেখেছি যে আমাদের ব্যাচটা মানে 2016-তে তো আমরা এইচএসসি কমপ্লিট করেছি, আমাদের ওই ব্যাচটা পর্যন্ত বাংলা গ্রামারটা যতটা চর্চা ছিল, ইভেন বলবো যে ইংলিশ গ্রামারটাও যত চর্চা ছিল, এখন কিন্তু একদমই বাচ্চারা বাংলা গ্রামার পড়ে না। বাংলা ইংলিশ কেন পড়তে হবে, নিজেই পড়ে নিব, কিন্তু ইটস ইকুয়ালি ইম্পর্টেন্ট টু দ্য আদার সাবজেক্ট। আমি বলবো যে ওখানে তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, তোমার সায়েন্সের সাবজেক্টও 80 পেতে হবে, বাংলাও তোমার 80 পেতে হবে, যদি গোল্ডেন বা A+ এর চিন্তা করো। সো তুমি একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিয়ে পড়ে থাকলে তো তোমার ভালো রেজাল্ট হবে না। আর বাংলা গ্রামারটা সত্যি বলবো যে এখনকার ছেলেমেয়েরা পড়ে না, বা ওদের পড়ার সেই আগ্রহটাই নেই। কারণ দেখা গেছে ইন কম্পারিজন, আমি যতটুকু জানি একটা ইন্টার লেভেল পাশ করা স্টুডেন্ট এখন কিচ্ছু জানবে না, যেহেতু আমরা তো আরো 4 বছর আগে পাশ করে আসি। বাংলা ইংলিশ সত্যি শেখা উচিত। এবং ওই যে একটা কবিতা আছে না, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ঠিক আমার। এটা দেখা যায় যে আমরা হচ্ছে নিজেদের আপডেট করতে করতে বাংলাটাই ভুলে যাই। হ্যাঁ, আমি তো কেমিস্ট্রিতে 95, আমি তো বায়োলজিতে 93, আমি বাংলায় 70। এবং সেটা নিয়ে আমাদের কখনো খারাপও লাগে না যে, হ্যাঁ, মনে হয় যে কি থাক, আছে, বাদ দিয়ে বাংলা দিই। কোনো কাজে লাগবে না। এক হুম। আমরা আমি বলি একটু এক্সট্রাই কথা হবে যেহেতু ওই আড্ডার হ্যাঁ বাইরে। হ্যাঁ, বলো, সমস্যা নেই। আমাদের
সোশ্যাল মেন্টালিটিটাই এরকম হয়ে গেছে যে ওকে বাংলা ওটা কোনো কাজ লাগবে না, ওইটা ওই চাকরির পরীক্ষার আগে পড়লেই হবে, এখন এত ইম্পর্টেন্ট কোনো দরকার নেই। এইটা ব্যাপার। আমি বলবো যে না, সব সাবজেক্টই সব স্টুডেন্ট বা যারা দেখছে ভিডিও বা যারা দেখবে, বলবো যে বেঙ্গলি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ম্যান। আমারও সেটাই মনে হয় যে প্রত্যেকটা বিষয়ের পাশাপাশি বাংলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের হ্যাঁ হচ্ছে এটা বাদ দেওয়ার কোনো ওয়েই নাই। হোক আমাদের পড়াশোনার লাইফে, হোক আমাদের বাহ্যিক লাইফে। কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা এবং হচ্ছে এটা আমাদের থাকতেই হবে। হ্যাঁ, আমি হচ্ছে আমার আজও স্টুডেন্টের হবে। কথা বলি। আমি ইন্টার লেভেলে আরো একটা স্টুডেন্ট পড়াতাম। ওকে আমি কেমিস্ট্রি আর বায়োলজি পড়াতাম। এবারে ওর এক্সামের আগে তো আমি জিজ্ঞেস করেছি যে তুমি কি বাংলা, তোমার বাংলা এক্সাম, তুমি কি আদৌ কিছু পড়েছো বা, বলে যে না পড়েনি, বানি পরীক্ষার আগের দিন। আমি বললাম তুমি পরীক্ষার আগের দিন 6টা 6টা 12টা চ্যাপ্টার তুমি কি করে কমপ্লিট করবে, একটা ব্যাপারও তোমার এনি আইডিয়া নাই। বললো ও হবে না। বুঝি না যে সবাই সায়েন্স সাবজেক্ট বা ম্যাথ, সায়েন্স এন্ড অনলি ইংলিশের পেছনেই দৌড়ায়, বাংলা ওই নট বাংলা। আমি তোমার কথার সাথে একটু যুক্ত করতে চাই যে বাংলাটার প্রতি যে আমাদের যে বিষাদ, আমি দেখছি যে আমাদের ইন্টার পরীক্ষার আগে আমার কিছু ফ্রেন্ড বাংলা বইতে যে উপন্যাস থাকে তারা পড়েই দেখে না, তারা হচ্ছে পরীক্ষার আগের দিন পড়তেছে যে আমি এখন উপন্যাস পড়তে বসলাম। হ্যাঁ, এটা অনেকেরই হয় যে আমরা তো মানে ওটা ভীষণ লাইটলি ক্যাজুয়ালি নিয়ে নিই। অ্যাকচুয়ালি আমি বলবো যে আমার কিন্তু ইন্টারে আমি বাংলায় A+ পাইনি এবং আমার সেটা নিয়ে প্রচুর একটা দুঃখ। কারণ আমি ফার্স্ট পেপারে মেবি 6 মার্কের না 8 মার্কে অ্যান্সার করে আসিনি। আমার মনে হয় একটু লিখলে হয়তো 2 মার্কের জন্য আমার A+টা বাদ গেছে। আমার সেটা নিয়ে প্রচন্ড একটা দুঃখ এবং আমার মনে হয় 1-1.5 মাস শুধু ওটা নিয়ে কান্নাকাটি করেছি যে আমি বাংলা A+ পেলাম না, বাংলা গ্রামার আমার এত ভালো, আমি বাংলা ফার্স্ট পেপারের জন্য A+ পেলাম না। আমরা যাক, ওটাই ভাবতাম যে বাংলা তো কি এত ঠেলে গুতিয়ে A+ হয়েই যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যে কতটা ইম্প্যাক্ট পড়ে সেটা এখন বুঝতে পারি। ধন্যবাদ। আমরা কমেন্ট সেকশন থেকে আরেকটু ঘুরে আসি। আসাদুজ্জামান ইদ্রিস ভাই বলেছে, আমার সরকারি চাকরির চেয়ে টিউশন ভাল লাগে। হ্যাঁ, টিউশনটাকে যদি আমরা হ্যাঁ প্রফেশনাল ভাবে অনেক, নিয়ে যাই। আমি বলবো যে আমি খুলনা ভার্সিটিতে ছিলাম 2017-র ব্যাচে। এবারে সেকেন্ড টাইমের জন্য বরিশালে আসা। খুলনা ভার্সিটিতে আমার এক সিনিয়র ছিলেন, উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরই। এবারে উনি কিন্তু মাস্টার্স করেছেন আরো 2 বছর আগে, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো চাকরিতে ঢোকেননি। উনি অনলি ফ্রিল্যান্সিং করেন আর টিউশনই করেন। উনি কোনো চাকরি করেন না, ওনার টিউশনি এতই পছন্দ, উনি টিউশনি করাই বেড়ান। ইভেন আমি আমার ইন্টার লেভেলে যে স্যারের কাছে বাসায় পড়তাম, সেই স্যারও কিন্তু মাস্টার্স করা, ইভেন দুটো সাবজেক্টে মাস্টার্স করা, সে কোনোদিন চাকরি করেনি। সে লাস্ট 10-12 বছর ধরে শুধু টিউশনই করাচ্ছেন এবং আই থিঙ্ক টিউশনি যাদের ভালো লাগে তাদের প্রফেশনালি নেওয়াই উচিত। হ্যাঁ, এটা দেখা যায় যে ভালো লাগলে আসলে সেটা কন্টিনিউ করাই যায় যদি প্রফেশনাল ভাবে সেটা হ্যাঁ, নিয়ে থাকি বা নিয়ে থাকে কেউ। আমি আবার অনেক আমি সময় দেখা চাকরি যায় কি, করে মাস গেলে, 30,000 টাকা ইনকাম হচ্ছে, আমার 5টা 6টা স্টুডেন্ট পড়ালে আমার মাসে 30,000 টাকা ইনকাম হচ্ছে, কোনটা ভালো? অবশ্যই টিউশনই ভালো। আবার দেখা যায় কি যে আমরা যখন জব করতেছি সেটাতে একটু একঘেয়েমি একটা ব্যাপার চলে আসে, ওই তো রোজ পড়াতে মানে জবে যাচ্ছি এক কাজ করতেছি। বা টিউশনিতে গেলে দেখা যায় কি যে আমাদের হচ্ছে একটা বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, বা বিভিন্ন স্টুডেন্টকে আমরা হ্যাঁ, বিভিন্ন বিষয়ে জানাতে পারছি, হয় কি নিজেরাও হচ্ছে অনেক নিজের কিছু জন্য, শেখার থাকে। নিজের জন্য সময় থাকে। 9টা 5টা চাকরি করলে যেমন নিজের কাছে কোনো সময় থাকে না ওই রাতটুকু ছাড়া, আমি বলবো টিউশনি করলে হাতে অনেক সময় থাকে। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে মন খারাপ থাকলেও টিউশনি করতে যেয়ে তাদের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার উল্টো হতে পারে, তুমি নিজের ব্যক্তিগত আক্রোশটা ওর উপরে ঝেড়ে দিচ্ছ। ইভেন এটা আমার আমার সাথে হয়েছে একদিন। আমার ভেবে প্রচন্ড মেজাজ খারাপ ছিল কিছু একটা নিয়ে, আমি আমার স্টুডেন্টকে ওই দিন গিয়ে আচ্ছা বেধড় ধোলাই দিয়েছি।
এইটা হইছে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে যদি টিচার এসে আমাদের সাথে বকাবকি বেশি করতো বলতাম যে আজকে মনে হয় স্যারের বাসায় কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ। তো তুমি হচ্ছে এটার বড় উদাহরণ দিয়ে দিলা আমাদেরকে। এটা আমার সাথে হয়েছে, হ্যাঁ, একদিন আমি প্রচন্ড ভাবে তাকে মারছি আর কি, যে তুমি পড়াশোনা করো না, আমি কালকে থেকে আর পড়াতে আসবো না, এই বলে বিশাল একটা মানে ঝাড়ি টাড়ি মারা হয়েছে তাকে। যাক, আমরা আমাদের কমেন্ট সেকশন থেকে আরেকটু ঘুরে আসি। আলিফ রেজওয়ান বলেছে জোস হচ্ছে প্রোগ্রাম, দোস্ত ক্যারি অন, ধন্যবাদ পাশে থাকার জন্য। সাদিয়া বৃষ্টি বলেছে আমার কমেন্ট পড়ো আর যেমন। আচ্ছা পড়ছি, তুমি আরো বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি বেশি বেশি বারবার পড়তে পারবো। আসাদুজ্জামান ইদ্রিস ভাই বলেছেন অতিথির কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, অসংখ্য ধন্যবাদ আপুকে। আপু অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসাদুজ্জামান ইদ্রিস ভাই আবার বলেছেন আজকে টিউশনের গল্প সত্যি অনেক মজার ছিল। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য, আসলেই মজার ছিল। ধন্যবাদ হ্যাঁ, সানন্দা। তোমাকেও ধন্যবাদ ফাইনাল আমাকে এখানে ডাকার জন্য, এবং আমি বলবো বিউ রেডিওকে ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য, যে আমাকে এখানে ওরা গেস্ট হিসেবে ডেকেছে এবং আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি, এবং সত্যি ধন্যবাদ তোমাকে এবং বিউ রেডিওকে। তোমাকেও ধন্যবাদ। ফাইম আল ইসলাম বলেছে শুধু কি কাজের পড়া নাকি সাহিত্য পড়তেও ইন্সপায়ার করবেন স্টুডেন্টদেরকে, কি বলবেন সানন্দা আপু? অবশ্যই, শুধু বলবো যে মেশিন হয় ওরা জীবনে, কারণ আমি নিজেই একটু মানে কি বলবো, একটু মিউজিকের মানুষ, একটু পছন্দ করি এসব। আমি আমার স্টুডেন্টকেও বলি যে একদম পড়াশোনা করে তোমার মেশিন হতে হবে না, তুমি নিজের অন্য বিষয় কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বাড়াও। এগুলো তোমার পড়াশোনাটাও যেমন তোমার কাছে হেল্পফুল, তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু তোমাকে ভালো মানুষ হিসেবে ডেভেলপ করবে। পড়াশোনা করলেই যে সে খুব জীবনে ভালো মানুষ হবে এমন কিছু না, তার আদার্স কোয়ালিটি গুলো থাকা উচিত আমার মনে হয়। এবং আমি আমার স্টুডেন্টদের বলি যে আমার ছবি আঁকতে ভালো লাগে, আঁকবো পড়াশোনার পাশাপাশি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার দু একটা স্টুডেন্ট এমন অলস, ওরা পড়াশোনাটাই ঠিক মতো করে না। আমার মনে হয় যে পড়াশোনাটাকে বেসিক রেখে এরপর হচ্ছে অন্যান্য বিষয়ের প্রতি আমি আমাদের বলবো যে আগ্রহ। এখনকার স্টুডেন্ট গুলো বেশি মেশিন হয়ে যাচ্ছে, কারণ আমি আমাদের সময় দেখছি যে আমরা যখন স্কুলে থাকতাম, আহ সবাই নিজের পকেট মানি বাঁচায় বাঁচায় দেখা গেছে 5-6 জন ফ্রেন্ড মিলে মাসে 100-150 টাকা 200 টাকা জমাইতাম। একটা মাসের শেষে টাকাটা জমলেই 5 জন মিলে গিয়ে একটা গল্পের বই কিনতাম, এবার সেই গল্পের বই ঘুরে ঘুরে এক একজনের বাসায় যেত, মানে ওই পড়ার বই নিচে লুকায় লুকায় গল্পের বই পড়া। ইভেন আমি আমি আমার বান্ধবীদের দেখে ইন্সপায়ার হতাম যে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদের লেখার আমি কিন্তু ওদের থেকেই শিখেছি পড়া। যে ওদের দেখতাম, এবার আমার খুব শখ জাগতো যে না আমি একটু পড়ি, ওরা এরকম করছে আমি একটু দেখি গল্পের বইটাই পড়ি। এবার ওরা ওদের কাছ থেকে নিয়ে এসে পড়তাম, এবং এটা কিন্তু খুব ভালো। এখনকার ছেলে মেয়েগুলো কিন্তু ওগুলো করেন, সত্যিই করে না, ওরা আসলেই এক একটা মেশিনে পরিণত হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমাদের এডুকেশন সিস্টেম সোশ্যাল সিস্টেমটাই এরকম যে গার্জিয়ানরা বলে তুই খালি বই পড়বি বই পড়বি। আমি আমার বাসায়ও দেখি এটাই আর কি, শুধু বই পড়, পড়ার বই পড়, অন্য কিছু দরকার নেই। তার মানে পড়ার বইয়ের পাশাপাশি হচ্ছে আমাদের হ্যাঁ, অন্য বইও বা হচ্ছে আমাদের সাহিত্য হ্যাঁ, রিলেটেড যে অবশ্যই। বইগুলো সেগুলো পড়া উচিত। সেটা এছাড়াও এমনি জ্ঞানমূলক বই, বই আছে। ইভেন হ্যাঁ, ইভেন তুমি জেনারেল নলেজের বইও পড়তে পারো, সেটাও হেল্পফুল। ইভেন ইংলিশ কিছু বই পড়তে পারো, ইংলিশ নভেলস, কারণ তাতে তোমার ইংলিশটা প্র্যাকটিসে থাকলো। এবার যা খুশি তাই পড়তে পারো, কমিক্স পড়তে পারো, এমনি বাংলা সাহিত্যের বই পড়তে পারো, কবিতা পড়তে পারো। আমি বলবো স্কুল লাইফের জন্য ভালো বাংলা কবিতা বই টই বা গল্পের বইটি পড়া, অ্যাকচুয়ালি বাংলাটা ভালো শেখা হবে। আবার সেই বাংলাতে ফিরে এলাম। ঘুরে ফিরে বাংলা চলে আসছে আমাদের মাঝে, যাক তাও ভালো, হ্যাঁ, বাংলা আমাদের আইডেন্টিটি। আমরা বাংলা আমাদের। আরেকবার কমেন্টে যাচ্ছি। হ্যাঁ, তারপর বলেছে ফাইমাল ইসলাম অফ টপিক, ইউকেলেলে টিউশন দিতে কেমন লাগে সানন্দা? ইউকেলেলেও শিখাও? হ্যাঁ, ইউকেলেলে আমি একটা স্টুডেন্ট পেয়েছিলাম আমার চেয়ে বড়। এবারে আমি বলবো যে বরিশালে যারা থাকে তারা হয়তো চেনে, ওই যে শেরনিয়াবাদ টেক্সটাইল কলেজের। এবারে ওই দিদিকে আমি শেখাতাম, সে হচ্ছে সপ্তাহে 2 দিন আসতো। আসতো বলতে ইয়েতে চৌমাথা, আমরা ওখানে বসতাম, বসে আমি তাকে ইউকুলেলে শিখাতাম, এবং সেও এক ধরনের স্টুডেন্ট আমার। এটাও কি টিউশনের গল্পের মধ্যে পড়ে?
অবশ্যই টিউশন তো টিউশনই, সেটা তুমি হ্যাঁ, যাই ওটাও শিখাচ্ছ, তুমি যা মিউজিক শিখাচ্ছ টিউশন, টিচার। ওটাও মিউজিক টিউশন। এবার আমি নিজে আগে বাসায় প্র্যাকটিস করতাম, কারণ আমিও একদম আমেচার। আমি প্র্যাকটিস করে ওকে গিয়ে শেখাতাম। সেটা একটা অন্যরকম মজা, যে নিজে শিখছি ওকে শেখাচ্ছি, তো নিজের আগ্রহটা বাড়ছে যে না আমার শিখতে হবে, তারপর আমার স্টুডেন্টকে শেখাতে হবে। এবং সে আমার চেয়ে বড়, সবচেয়ে যে মজার ব্যাপারটা ছিল, এখন ভুলভাল বাজালে কিছু বলতেও পারতাম না, যেহেতু বড় বয়সে সিনিয়র। যাই হোক, আমাদের হচ্ছে যে টিউটার আজকে আমাদের মাঝে এসেছেন, তিনি হচ্ছে সর্বগুণে গুণান্বিত। তিনি শুধু পড়াশোনাই শিখান না, গানও শিখান, ইউকেলেলে বাজানো শিখান। তো আমাদের সবার এখানে সবারই একটা আর্জি ছিল যে অতিথি আপু সুন্দর গান জানেন, তো আমরা কি একটু শুনতে পারি? আমি তো মানে নিজের গল্পই বললাম, আর যে কিন্তু তার নিজের গল্প একটু শোনালো না, তার টিউশন নিয়ে কেমন এক্সপিরিয়েন্স বা কিছু। এই যে আমি তো তোমার তার সাথে থেকে সাথে আমি বললাম, তোমার সাথে সাথে তো বলেছি আমি, তুমি যাদের শেয়ার করেছো তার সাথে সাথে তো আমিও বলেছি। তো আবার একদিন, হয়তো কোনো একদিন আবার বলবো গল্পগুলো, কোনো সমস্যা নেই। আজকে আমরা তোমার মুখে একটা সুন্দর গান শুনতে চাচ্ছি। ওকে, আমি আমার পছন্দের একটা বাংলা গান শোনাই, আই থিঙ্ক সবাই শুনে অবশ্যই। থাকবে। পুরীর কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তুমি, ধরার ঝুলিতে যে ফাগুন আসি, কই তাহার মতো তুমি আমার কাছে খুব হাসো না তুমি। পুরীর কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তুমি। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার কাছে খুব আসো না তুমি। न जाओ सैया चुरा के भैया, कसम तुम्हारे मैं रो करूंगी, रो करूंगी। मचल रहा है सुहाग में, जो तुम न होगे तो क्या करूंगी, क्या करूंगी। নীর কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধন্যবাদ। বাহ, খুবই চমৎকার হয়েছে আপু। আশা করি আপনার গান আমাদের সবারই খুব ভালো থেকে থাকবে, এবং যে গুণে গুণান্বিত আমাদের আজকের অতিথি, তাহার কথা শুনে নিশ্চয়ই কেউ না কেউ চলে আসবে, কোনো চিন্তা নেই। কাছের মানুষ না, কোনো চান্স নেই। যাই হোক, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের সাথে এত এত এক্সপিরিয়েন্স তোমার শেয়ার করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমার কেমন লাগলো আজকের প্রোগ্রামটি আজকে সম্পর্কে যদি একটু অবশ্যই বলতাম। ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, যে আমি এর আগে বিউ রেডিওর সাথে মিউজিক আড্ডাতে সারা সাথে আর যে সারার সাথে একটা শো করেছি, এবং সেটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এবং আজকে প্রথমবার টিউশনের আড্ডা, এটা আমার সত্যি খুব ভালো লাগলো আজকের প্রোগ্রামে এসে। এবং থ্যাংক ইউ অ্যাগেইন মুন এবং বিউ রেডিওকে অ্যাগেইন ধন্যবাদ আমাকে গেস্ট হিসেবে ডাকার জন্য। এবং সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং তোমার সাথে খুব ভালো সময় কাটলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সাথে এতক্ষণ খুব সুন্দর সুন্দর মজার মজার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছো, গল্পগুলো শেয়ার করেছো, এর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু শুধু টিউশনের গল্পই নয়, আমাদের আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে বিউ রেডিওতে। আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন www.buradio.org থেকে। এবং আমাদের হচ্ছে টিউশনের আড্ডায় যদি আপনিও সানন্দা মলাঙ্গির মতো অতিথি হতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই জানান।
তাহলে আপনাদের সাথেও আপনাদের এক্সপেরিয়েন্স গুলো আমরা জানতে পারবো, শুনতে পারবো বিভিন্ন গল্প। আজ শেষ করছি, তবে ফিরে আসবো আবার অন্য একটা দিন, সামনের সোমবার রাত ৯টায় নতুন কোনো অতিথি নিয়ে। সেই কামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।